নমস্কার, লেখাপড়ায় তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কি সপ্তম শ্রেণী আমাদের পৃথিবী যে ভূগোল বইটি রয়েছে সেখান থেকে কি ৪র্থ নম্বর অধ্যায় ভূমিরূপ যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে ২ ও ৩ নম্বর ৩ নম্বর এবং ৫ নম্বরে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, যেখানে কি ২ নম্বরে টোটাল কি ৮টায় 10টা মতন দেওয়া আছে এবং কি ৫ নম্বরে ৬টা মতন, ৩ নম্বরে এবং ৫ নম্বরে কি টোটাল ৬টা মতন দেওয়া আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরই কি পরীক্ষায় এগুলো কিন্তু আসে। তো চলো শুরু করি। তো দেখো ১ নম্বরে বলা আছে, ক নম্বরে বলা আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে ২ আছে। তো ১ নম্বর দেখো বলা আছে পর্বত কাকে বলে? উত্তর কি ভূপৃষ্ঠে গিরিজনী আলোড়ন বা মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট খুব উঁচু, যেটা কি ১,০০০ মিটারের বেশি এবং বহুদূর বিস্তৃত এবং শৃঙ্গ বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। এক্ষেত্রে একটা আমরা উদাহরণ কি দিব, হিমালয় পর্বতমালা। ঠিক আছে, এরপরে ২ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, মালভূমি কাকে বলে? উত্তরটা কি দেখো, সমুদ্রতল থেকে অন্তত ৩০০ থেকে ৬০০ মিটার উঁচু, চারিদিক খাড়া ঢালযুক্ত শৃঙ্গবিহীন উঁচু ভূমিকে মালভূমি বলে। এক্ষেত্রে উদাহরণ কি তিব্বত মালভূমি। এরপর দেখো ৩ নম্বর প্রশ্নটা কি বলছে, সমভূমি কাকে বলে? উত্তর কি ভূপৃষ্ঠের উপরিভাগে সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত বিস্তৃত সমতল ভূখণ্ডকে সমভূমি বলে। যেমন উদাহরণ কি সাইবেরিয়ার সমভূমি, গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র অববাহিকা, এই দুটো হচ্ছে কি সমভূমির উদাহরণ। এরপর দেখো ৪ নম্বর প্রশ্নটা কি বলা আছে, বদ্বীপ সমভূমি কাকে বলে? উত্তরটা কী কি যে মোহনার কাছে নদী যেখানে সমুদ্রে মিলিত হয় সেখানে সমুদ্র নদীর স্রোতকে বাধা দেয়, ফলে নদীবাহিত পলি নদীর কি মুখে জমা হয়। এইভাবে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় কি বদ্বীপ সমভূমি। যেমন আমরা উদাহরণ একটা দিতে পারি কি সুন্দরবন অঞ্চল। এবার দেখো ৫ নম্বর প্রশ্নটা কী বলছে, আগ্নেয় পর্বত কাকে বলে? তাই উদাহরণটা কী কি নিঃসারী অগ্নুৎপাতের সময় ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত লাভা বা ম্যাগমা ছিদ্রপথের বাইরে বেরিয়ে এসে ভূপৃষ্ঠের উপর শীতল ও কঠিন হয় এবং ক্রমাগত অগ্নুৎপাতের ফলে ফাটলের চারিদিকে গলিত লাভা জমাট বেঁধে শঙ্কু আকৃতির পর্বত গঠন করে। এই ধরনের পর্বতকে বলা হয় আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। ঠিক আছে, যেমন উদাহরণ দিতে পারি আমরা কি জাপানের ফুজিয়ামা হচ্ছে কি আগ্নেয় পর্বতের একটি কি উদাহরণ কিন্তু। এরপরে দেখো ৬ নম্বর প্রশ্নটি কি বলছে, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? উত্তর কি পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এর গড় উচ্চতা প্রায় ৪,৮০০ মিটার। পামির মালভূমির বিস্তার সুবিশাল এবং চারপাশ খাড়া ঢালযুক্ত এবং উপরিতল কিছুটা কি সমতল। এই কারণে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এরপরে দেখো ৭ নম্বর প্রশ্নটি কি বলছে, পর্বত গ্রন্থি কাকে বলে? উত্তরটি কি যে অনেকগুলি পর্বত শ্রেণী যখন কোনো একটি স্থানে মিলিত হয় তখন সেই স্থানটিকে বলা হয় কি পর্বত গ্রন্থি। যেমন আমরা উদাহরণ একটা দিতে পারি কি পামির পর্বতগ্রন্থিতে পূর্ব দিক থেকে কি হিমালয়। এটা হচ্ছে কি ৭ নম্বর প্রশ্নটি উত্তর কিন্তু। এরপর দেখো খ নম্বরে কী বলা আছে, সংক্ষিপ্ত উত্তর দাও ৩ ও ৫ নম্বরের প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো আছে এবং উত্তরগুলো আছে সেগুলো কিন্তু ৩ নম্বর এবং ৫ নম্বর। এগুলো তোমরা কি ৩ নম্বরে যদি আসে ৩ নম্বরে দিতে পারো, যে ৫ নম্বরে ৫ নম্বরতেও কিন্তু দিতে পারবে, সেই হিসেবে কিন্তু উত্তরগুলো করা আছে। ঠিক আছে,
তো দেখো 1 নম্বরে কী বলা আছে, উৎপত্তি অনুসারে পর্বতের শ্রেণীবিভাগ করো। তাহলে আমি উত্তর দেবো কি, যে উৎপত্তি অনুসারে পর্বতকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়, যথা ভঙ্গিল পর্বত, 2 নম্বর স্তূপ পর্বত, 3 নম্বর সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত, এবং 4 নম্বর হচ্ছে কি ক্ষয়জাত পর্বত। তো উদাহরণ দেখো 1 নম্বরে বলবে কি ভঙ্গিল পর্বত, হিমালয় পর্বতমালা, আলপস পর্বতমালা, রকি, আন্দিজ, এগুলো হচ্ছে কি ভঙ্গিল পর্বতে কিন্তু উদাহরণ। এরপর দেখো 2 নম্বর যেটা আছে কি স্তূপ পর্বতের উদাহরণ লিখি কি, ভারতে বিন্ধ্য, সাতপুরা, নীলগিরি, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, এগুলো হচ্ছে কি স্তূপ পর্বতের কিন্তু। এরপর দেখো 3 নম্বরটা আছে কি সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত, জাপানে কি ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের আন্দামান ইত্যাদি হচ্ছে কি সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বতের কিন্তু উদাহরণ। এবার 4 নম্বর আছে কি ক্ষয়জাত পর্বত, কি বিহারের পরেশনাথ পাহাড়, আরাবল্লী, পশ্চিমঘাট পর্বত ইত্যাদি হচ্ছে কি ক্ষয়জাত পর্বতের কিন্তু উদাহরণ। এটা হচ্ছে কি 1 নম্বর প্রশ্নটির উত্তর। এরপর দেখো 2 নম্বর যে প্রশ্নটি রাখা আছে সেটা কি সমভূমি এবং মালভূমির মধ্যে পার্থক্য লেখো, খুবই ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। দেখো আমরা কি এদিকে করছি সমভূমি, এদিকে লিখেছি কি মালভূমি। তো 1 নম্বর দেখো কী বলা আছে, বিস্তৃত সমতল ভূখণ্ডকে সমভূমি বলে। এদিকে মালভূমিতে কী বলা আছে, ভূপৃষ্ঠের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত 300 থেকে 600 মিটার পর্যন্ত উঁচু ভূমিকে মালভূমি বলে। এরপর দেখো 2 নম্বরে সমভূমি অঞ্চলের জমিগুলি কি সমতল বা অল্প ঢালু হয়, অপরদিকে মালভূমির উপরের অংশ বন্ধুর বা ঢেউ খেলানো আকৃতির হয়। 3 নম্বর পার্থক্য দেখো, সমভূমি সাধারণত নরম পলিমাটি দ্বারা গঠিত, অপরদিকে মালভূমিগুলি অধিকাংশ ক্ষেত্রেই কি কঠিন শিলা দ্বারা কিন্তু গঠিত। 4 নম্বরে দেখো সমভূমি কৃষিকাজের পক্ষে কি অনুকূল, অপরদিকে মালভূমি কৃষিকাজের উপযুক্ত নয়। 5 নম্বরে দেখো 5 নম্বরের যে পার্থক্যটি, সমভূমির উচ্চতা কম হওয়ার ফলে ভূমির ঢাল কি বেশি হয় না, অপরদিকে কিন্তু কি মালভূমির উচ্চতা বেশি হওয়ার দারুণ ভূমির ঢালও কি বেশি হয়। এটা কিন্তু 5 নম্বর পার্থক্য। এবার 6 নম্বর পার্থক্যটি দেখো বলছে যে বৃহৎ শিল্প স্থাপনের উপযুক্ত স্থান কিন্তু সমভূমি, অপরদিকে বৃহৎ শিল্প স্থাপনের পক্ষে কি অসুবিধাজনক কিন্তু মালভূমি। তো এটা হচ্ছিল কি 2 নম্বর প্রশ্নটি কি, অর্থাৎ সমভূমি ও মালভূমির মধ্যে পার্থক্যের প্রশ্ন উত্তর। এরপর দেখো 3 নম্বর প্রশ্নটি কি বলা আছে, মানব জীবনের উপর সমভূমির প্রভাব আলোচনা করুন। উত্তরটা কী কি, যে মানব জীবনের উপর সমভূমির প্রভাবগুলি হলো, 1 নম্বর দেখো সমভূমির মৃত্তিকা সাধারণত উর্বর প্রকৃতির হয়, তাই চাষবাসের জন্য সমভূমি কি উপযোগী, এটা একটা প্রভাব। 2 নম্বর প্রভাব কি, গ্রীষ্মপ্রধান সমভূমি অঞ্চলে কৃষিকাজ খুব উন্নত হয়, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরটা দেখো কী বলছে, সমভূমিতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া খুবই কি সুবিধাজনক, এখানকার ভূপ্রকৃতি সমতল ও নরম হওয়ায় উন্নত কি পরিবহন ব্যবস্থা কি গড়ে উঠেছে কিন্তু, এটা একটা কিন্তু কি সমভূমি কি 3 নম্বর কিন্তু প্রভাব। এরপর 4 নম্বরে দেখো সমভূমিতে জলের প্রাচুর্য দেখা যায়, ফলে কি কৃষি ও পানীয় জলের কি অভাব ঘটে না। এরপর 5 নম্বরটা দেখো সমভূমি অঞ্চল সাধারণত ঘনবসতিপূর্ণ হয়, এখানকার কাঁচামাল, সুলভ শ্রমিক, পণ্যের বিশাল বাজার, অনুকূল পরিবেশ কি বর্তমান। এই 5টি প্রভাব কিন্তু কি মানব জীবনের উপর কি সমভূমির বিশেষ কিন্তু প্রভাব পড়ে। এছাড়া দেখো এদের মধ্যে কয়েকটি সমভূমি যেমন চীনের সমভূমি, মিশরের নীল নদের সমভূমি, মেসোপটেমিয়ার সমভূমি, হরপ্পা মহেঞ্জোদারোর সমভূমি, ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি মানব সভ্যতার আদি জন্মভূমি কিন্তু। এরপর দেখো 4 নম্বর প্রশ্নটা কী বলছে, উদাহরণসহ পাদদেশীয় সমভূমি বা পেডি প্লেন কাকে বলে লেখো। তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটা কী লিখব, যে মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে পার্বত্য উপত্যকা অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে বলা হয় পাদদেশীয় সমভূমি বা পেডি প্লেন। আফ্রিকা মহাদেশের মরুভূমি অঞ্চলে এই জাতীয় কি সমভূমি কিন্তু দেখা যায়। এটা হচ্ছে কি 4 নম্বর প্রশ্নটির উত্তর। এরপরে দেখো
5 নম্বর প্রশ্নটি কী বলছে, পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে, উদাহরণ দাও বা উদাহরণসহ বর্ণনা করো। তো চলো আমরা উত্তর দেখো। উত্তরটা কী বলা আছে, ভূ আন্দোলনের ফলে যখন ভঙ্গিল পর্বতমালা গঠিত হয় তখন দুটি পর্বতশ্রেণীর মধ্যবর্তী প্রায় সমতল স্থান উঁচু হয়ে পর্বত বেষ্টিত কি মালভূমি গঠন করে। এই ধরনের মালভূমি সাধারণত দুটি শ্রেণীর মধ্যে কি অবস্থান করে। এই ধরনের মালভূমির চারিদিক সীমানা পর্বতবেষ্টিত থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা কি তিব্বত মালভূমির নাম দিতে পারি। কিন্তু এটা হচ্ছে কি 5 নম্বর প্রশ্নটির কিন্তু উত্তর। আজকে সর্বশেষ দেখো প্রশ্নটি কি, মালভূমি কাকে বলে, না মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয় কেন, যেটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু দেখো কী বলছে, মালভূমি অনেকটা কি তোমার পড়ার টেবিলের মতো, উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো কি টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া, এর জন্য মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয়। দেখ এই যে প্রশ্নটি আছে 6 নম্বরের যে প্রশ্নটি আছে সাধারণত কিন্তু 2 নম্বরেতেই কি বেশি আসে কিন্তু, ঠিক আছে। তা যদি 3 নম্বরেতে আসে তোমার 3 নম্বরেতে এটা কিন্তু দিতে পারো কিন্তু। তো আজকে এগুলি ছিল কি আমাদের আলোচ্য বিষয়। আশা করি কি যে প্রশ্ন এবং উত্তরগুলি এখানে দেওয়া আছে খুবই কি গুরুত্বপূর্ণ এবং তোমাদের কি খুবই কাজে লাগবে। তোমরা ভালো করে এগুলি দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি লাইক, শেয়ার এবং কি কমেন্ট করবে এবং কি অবশ্যই কি সাবস্ক্রাইব করবে, যাতে কি তোমরা এই ধরনের নতুন নতুন ভিডিও কি পেতে পারো। ধন্যবাদ।